সোনালী ফসল, কৃষকের হাহাকার, 3 মাস সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। সাগরের লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, 4 মে পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। 24 আর 71 নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা, সংবিধান সংশোধনের কমিটি গঠনের প্রস্তাব। ভুয়া ফটোকার্ড, গুপ্ত শব্দ নিয়ে ছাত্র রাজনীতিতে বিভক্তি, দায়িত্বশীল আচরণের তাগিদ শিক্ষকদের। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সর্বনাশা বানের পানিতে ডুবছে কৃষকের স্বপ্নের ফসল। নতুন করে বৃষ্টি আর জলাবদ্ধতায় সুনামগঞ্জে ভেঙেছে একটি বাঁধ। হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের বাসিন্দাদের দিন কাটছে দুশ্চিন্তায়। সারা বছরের হাড় ভাঙা পরিশ্রমের ফসল চোখের সামনেই পানিতে পচে নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চান কৃষকেরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। আবারও পানির স্রোতে ফসল রক্ষা বাঁধ ভেঙেছে সুনামগঞ্জের হাওরে। এতে নতুন করে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী ফসল। চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে প্রান্তিক চাষিদের। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সদরের দেখার হাওর, বিশম্ভরপুরের খরচার হাওর, তাহিরপুর, দিরাই, শাল্লাসহ 10 উপজেলার হাওরের ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকের চোখের সামনে পচে নষ্ট হচ্ছে হাড় ভাঙা খাটুনির সোনালী ফসল। আর তাই ভারী বৃষ্টি, ঠান্ডা ঝোড়ো হাওয়া, বজ্রপাতে মৃত্যু ভয় উপেক্ষা করেও হাওরের একমাত্র ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা। আশাত কেরা আছে উড়াত পানি, খমর পানি, ওরা শ্রমিকও ভাড়াম না, মেশিনও চলে না, কি করি আমরা জীবন বাঁচাই। পানি সব দান পানি নিতেছে, অত টেয়া বাইঙ্গা খরচ করে যে করলাম, কিচ্ছু নাই, সবই তো আমরা শেষ হয়ে গেল। 3 ভাগের 1 ভাগও খাটা হয়েছে না আমাদের দেখার পর, একবারে সারা হাওরই রয়ে গেছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে হাওর অঞ্চলের প্রায় 40 ভাগ ফসল কাটা হয়েছে। এদিকে ফসল ডুবে যাওয়ার খবরে সংসদ থেকে ছুটে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সকল ধান তলিয়ে গেছে। আসলে কি বলবো, আমি একজন কৃষকের সন্তান, আমার নিজেরই খুব কষ্ট লাগছে, কান্না পাচ্ছে যে মানুষ এত অসহায় হচ্ছে। এই মানুষদের পাশে থাকার জন্য আমি চলে আসছি। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব এই এলাকার মানুষের পাশে থাকার জন্য। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী, কলমাকান্দার উবদাখালী ও খালিয়াজুরিতে ধনু নদের পানি বাড়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সমস্ত জমি তল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে পানি বিপদসীমার 5.73 মিটার নিচে এবং খালিয়াজুরিতে ধনু নদের পানি বিপদসীমার 2.71 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুদিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে হাওরের পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে মাঠের সোনালী ফসল। ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে যে জমিগুলো তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট আকস্মিক পানিবৃদ্ধিতে হবিগঞ্জ জেলার বেশ কয়েকটি হাওর ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জমে থাকা পানি নামতে শুরু করেছে, যদিও নিচু এলাকায় এখনও পানি রয়ে গেছে। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, দ্রুত কিছু পদক্ষেপ নেয় নেমে গেছে বেশিরভাগ পানি। মঙ্গলবার 4 থেকে 5 ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়, ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। সেনাবাহিনীর মাধ্যমে কয়েকটি খালের সংস্কার কাজ চলমান থাকায় সেসব জায়গায় প্রায় 30টি বাঁধ দিতে হয়েছে, যে কারণে বাড়তি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। খালগুলোর বাঁধ কেটে দেয়ায় রাতেই পানি নেমে গেছে। জলাবদ্ধতাকে অপ্রত্যাশিত উল্লেখ করে নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। হাওড় অঞ্চলে পানিতে ফসল তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করে আগামী 3 মাস সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের জন্য সংসদে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার ওপর চাপ কমাতে সব অঞ্চলকে উন্নত করার পরিকল্পনা করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট।
স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ শুরু হলে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, রাজধানীকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তুলতে দুটি সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সহযোগিতার আশ্বাস দেন। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম 10 আসনের এমপির পয়েন্ট অফ অর্ডারে তোলা বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের সৃষ্ট জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ করেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয়, তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করতে হবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, প্লাস্টিক বোতল বা পলিথিন বা আরও এই ধরনের যেগুলো আসে দ্রব্য আছে, যেগুলো দিয়ে ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায়, এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে সমন্বিত সার্কুলার ইকোনমিক ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে জিরো বর্জ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড সহ সরকারের অন্যান্য পরিকল্পনা গ্রহণের কারণে বাজেটে কোনো প্রভাব পড়বে না। আমরা টাকা ছাপিয়ে দেব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। নদী ভাঙন রোধে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নারিকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান জাপানের কৃষিমন্ত্রী। সেই সাথে বাংলাদেশ জাপান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে কৃষিখাত, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। সাগরের লঘুচাপের প্রভাবে সারা দেশে আগাম মৌসুমি বৃষ্টি শুরু হয়েছে, যা চলবে আগামী 4 মে পর্যন্ত। বৃষ্টিতে রাজধানীতে যানবাহন সংকট সহ নানা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বজ্রপাতে বুধবার 6 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। জুবাইর প্রধানের রিপোর্ট। সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মধ্যরাত থেকে ঝড়ো বাতাসের সাথে টানা বৃষ্টি হচ্ছে ঢাকা, কুমিল্লা, বগুড়া, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে। বৃষ্টিপাতের কারণে এসব জেলা সহ দেশের বিভিন্ন স্থানের প্রধান সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর অফিসগামী মানুষ। সকাল থেকে তুমুল বৃষ্টিপাতের কারণে কোথাও দেখা দেয় যানবাহনের সংকট। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী 3 থেকে 4 দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মংলা, পায়রা সহ সকল সমুদ্র ও নদী বন্দরগুলোকে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। 3 দিনে বৃষ্টি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এখন যে বৃষ্টিটাও হবে ওই রকম অতি তীব্র কালবৈশাখী ঝড় হওয়া হবে না। সব জায়গায় সমাহারে বৃষ্টি হবে না, এটা বর্ষাকালে বৃষ্টি না। এবং যেদিক থেকে এটা বেশি সক্রিয় থাকবে সেসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং আজকেও এই সংকেত বলবৎ থাকবে। অতিরিক্ত বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে শত শত গাছপালা।
জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ২৪-এর গণ আন্দোলন আর ৭১-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে দিনভর উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। তবে সবকিছু ছাপিয়ে ঐক্যের আহ্বান ছিল সরকার ও বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যদের। এদিকে সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন আইনমন্ত্রী। জবাবে বিরোধী দলের নেতা সময় চান। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সংসদে বিরোধী দলকে নিয়ে সমালোচনা মুখর ছিল সরকার দলীয় বেশিরভাগ সংসদ সদস্য। জান্নাতের টিকিট ৭১ ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সহ বিভিন্ন সংসদ সদস্যরা। দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। লেইস ফিতালেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৫ বছর সরকারকে সহযোগিতার আহ্বান জানান। জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। আল্লাহর হস্তে এই ৫ বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। পরে বক্তব্য দিয়ে সিরাজগঞ্জ ৪ আসনের জামায়াত নেতা বলেন, অধিকাংশ আন্দোলন সংগ্রামে একসাথে থাকা বিএনপি হঠাৎ জামায়াতের সমালোচনা মুখর। এই নির্বাচনের পরেই আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই, বক্তব্য হলো জামাত ইসলামী। এর আগে জামায়াতের জ্যেষ্ঠ নেতা মুজিবুর রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রির বিষয়ে জামায়াতের কোনো নেতা বক্তব্য দেননি। চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? সংবিধান সংশোধনের ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই কমিটিতে বিরোধী দল থেকে ৫ জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত ভিন্নতা থাকায় নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড, গুপ্ত শব্দ নিয়ে হাস্যরসের মতো তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে ছাত্রদল ও ছাত্র শিবির। এতে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু হঠাৎ কেন মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির? ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে কি ভাবছে ছাত্র সংগঠনগুলো? জুবায়ের প্রধানের আরও একটি রিপোর্ট। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী ক্ষমতা টিকিয়ে রাখতে ভিন্নমতের সব ছাত্র সংগঠনের পেছনে লেলিয়ে দেয় ছাত্রলীগকে। ছাত্রদল ও ছাত্র শিবির সহ অপর সংগঠনের নেতাকর্মীদের উপর বর্বর হামলা করে ক্যাম্পাস ছাড়া করে ছাত্রলীগ। সবশেষ জুলাই আন্দোলনেও মরণ কামড় দেয় এই সংগঠনটি। তবে শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে হয় আধিপত্য বিস্তারকারী ছাত্রলীগকে। রক্তঝরা ক্যাম্পাসে দীর্ঘদিন পর যখন শান্ত পরিবেশ ও সহাবস্থান আশা করছে সাধারণ শিক্ষার্থীরা, তখন হঠাৎ করেই বিবাদ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবির। চট্টগ্রামের এই সংঘর্ষের পর সেই ঢেউ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ও ঈশ্বরদী কলেজে। কোথাও গ্রাফিতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক লেখা, কোথাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফটোকার্ড যাচাই বাছাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসগুলোতে।
দীর্ঘ ১.৫ দশকের লেজুরবৃত্তি ও দখলদারির রাজনীতির অবসানের পর একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি দেখার আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের। প্রত্যাশা ছিল শিক্ষা প্রতিষ্ঠান হবে মেধাচর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার উর্বর ভূমি। হঠাৎ কেন পরস্পর বিবাদে জড়িয়ে পড়ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা ছাত্র সংগঠনগুলো? একের পর এক নোংরা উস্কানি ছড়িয়ে সমাজে বিভাজন তৈরি করা, ক্যাম্পাসে অসহিষ্ণু আচরণ তৈরি করা, তখন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে, সচেতন শিক্ষার্থী হিসেবে আপনি কি করবেন? কোনো জাস্টিফিকেশনে আপনি থানা গিয়ে মাফ করার অধিকার রাখেন না। কোনো জাস্টিফিকেশনে আপনি থানার ওসির রুমে যেয়ে কাউকে চড়থাপ্পড় দেওয়া, কারো কানের পর্দা ফাটাই ফেলা, এটা কোনোভাবেই অধিকার রাখেন না। কেন্দ্রীয় নেতারা দাবি করছেন সংঘাত নয়, শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি চর্চা করে তাদের সংগঠন। সবাইকে অত্যন্ত সহনশীল আচরণ করতে হবে এবং সোশ্যাল মিডিয়াও রিয়াকশনের ক্ষেত্রে সহনশীলভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। এমন একটা প্ল্যাটফর্ম করি যে প্ল্যাটফর্মে আমাদের প্রধান দাবি থাকবে ফেসিবাদের দূষণরাই বাংলাদেশের কখনো যেন এস্টাবলিশ হতে না পারে। আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি একসাথে আমরা বসে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি এবং আমাদের মধ্যে যে সম্পর্কের অবনতি, এটা তো যারা হচ্ছে আমাদের দুষ্কৃতিকারী বা যারা আমাদের শত্রু, তারা এটা থেকে ফায়দা নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হলে তার ঢেউ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। তাই ক্যাম্পাস শান্ত রাখতে বিবাদমান ছাত্র সংগঠনগুলোর নেতাদের সাথে আলোচনা করে পরিবেশ ঠিক রাখার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমরা যদি সামান্যতম বিচ্যুত হয়ে জায়গা থেকে এলোমেলো হই, তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। এই জন্যে আমরা তদন্ত কমিটি করে সঠিক ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্য বলি এবং তাদেরকে বলি সুপারিশমালা পেশ করার জন্য। আমাদের বিবেচ্য বিষয় হলো একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করা, একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করা। সেটা যদি শাস্তি দিয়ে সম্ভব হয় তাই করব, সেটা যদি শাস্তি না দিয়ে অন্য কোনো মেকানিজম সম্ভব সেটা করব। দুই ছাত্র সংগঠনের রেষারেষির মাঝখানে ঢুকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কোনো নাশকতা করে কিনা সেই দিকেও নজর রাখার তাগিদ অভিভাবকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের মধ্যেই এর খুচরা মূল্য লিটারে প্রতি 4 টাকা করে বেড়েছে। ফলে প্রতি লিটার খোলা তেলের দাম দাঁড়িয়েছে 180 টাকা, আর বোতলজাত ভোজ্য তেল হয়েছে 199 টাকা লিটার। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যা কার্যকর হয়েছে বুধবার থেকেই। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী এই সংকটের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন। অবশেষে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল উৎপাদনকারী ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি 4 টাকা বাড়ানোর ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। এই প্রভাবটি পড়েছে আসলে রোজার সময় থেকে, রমজান মাসের সময় থেকে পড়েছে এবং সেই সময় থেকেই আমদানিকারক এবং রিফাইনাররা ক্রমাগতভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন আমাদেরকে যে মূল্যর একটা ঊর্ধ্ব সমন্বয় করার জন্য। যেই বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল 195 টাকা লিটার, তা বেড়ে হয়েছে 199 টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম 176 টাকা থেকে বেড়ে 180 টাকা হয়েছে। 5 লিটারের বোতলজাত তেলের দাম 955 টাকা থেকে বেড়ে হয়েছে 975 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তি দেখিয়ে ভোজ্য তেল ব্যবসায়ীরা কোরবানির ঈদের পর এই দাম আরও বাড়ানোর দাবি জানান। ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা, কারণ আজকাল পৃথিবী সব ওপেন, আমরা দেখতে পাচ্ছি কোথায় কী দাম, তাতে ডিউটি যোগ হবে, আপনার ভ্যালুয়েশন কী হচ্ছে, প্রসেস লস কী হচ্ছে, এটি সব কিছু অত্যন্ত খোলাখুলি, এখানে কোনো কিছু হাইডেন্স করার কিছু নাই। সয়াবিন তেলের নতুন এই মূল্য বুধবার থেকেই কার্যকর হচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিনিয়োগ ও শিল্প পরিবেশ উন্নত করা এবং রপ্তানি বাধা দূর করতে সম্ভব সবকিছু করবে সরকার। রাজধানীতে এফবিসিসিআই প্রতিনিধি দলের সাথে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমন আশ্বাস দিয়েছেন। অন্য এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সুদের হার কমানো এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
2026-27 অর্থবছরের বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির এই সভার যৌথ আয়োজক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও এনবিআর। এতে অংশ নিয়ে নতুন সরকারের কাছে হয়রানিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশের দাবি জানান সংশ্লিষ্টরা। শুধু সুনির্দিষ্ট এবং ভালো দেশ উপযোগী সময় উপযোগী পলিসির কারণে আমরা পিছিয়ে গেছি। রাজস্ব বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন তারা যেন দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে। আপনারা ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান এবং ডাইরেক্ট ট্যাক্সের পরিধিটাকে বাড়ান দয়া করে। ব্যবসায়ীদের আশ্বস্ত করে দেশকে এগিয়ে নিতে বিনিয়োগ ও শিল্পের উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। ট্যাক্স নেট বাড়ানোর জন্য প্রত্যেকে একটু এগিয়ে আসুন। অনেক জায়গায় আমরা ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না, কিন্তু আপনাদেরকে আমরা ট্যাক্সের, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইজ অফ ডুইং বিজনেসের যে কস্ট অফ ডুইং বিজনেস যেখানে যেখানে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা বলেন, আমরা সেগুলো সরিয়ে দেব। এদিকে রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। অর্থনীতির গতি ফেরাতে অবকাঠামো এবং বিনিয়োগ পরিবেশের উন্নতির উপর জোর দেন তিনি। আমরা এমন একটা ব্যবস্থায় যাব যেখানে অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা প্রভিশনাল ক্লিয়ারেন্স বা লাইসেন্স যেটাই বলেন সেটা রাইট ওয়ে ইস্যু করে দেব। সুদের হার কমিয়ে আনবো। এই সুদের হারটা এমন হতে হবে নিউ ইনভেস্টমেন্ট অ্যান্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। বিকেএমইএ ও ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি আয়োজিত 4 দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে 30টি দেশের 1000-এর বেশি প্রতিষ্ঠান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।